নমস্কার। আর্যভট্ট ফাউন্ডেশন এবং আর্যভট্ট ফাউন্ডেশনের কর্ণধার শ্রী অনিমেষ শাস্ত্রী মহাশয়কে আমার প্রণাম। আমার প্রণাম ম্যামকেও, আমার প্রণাম আমার গুরুদেব সহ এখানে বয়োজ্যেষ্ঠ যারা যারা রয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাই। জ্যোতিষের সাথে যুক্ত সমস্ত ব্যক্তিবর্গ সহ জ্যোতিষ প্রেমী, জ্যোতিষ ছাত্রছাত্রী যারা রয়েছেন সবাই। আজকে আর্যভট্ট ফাউন্ডেশন যে বিষয়টা আমাকে দিয়েছে সেটা হচ্ছে দশা বিচারের সাথে ভাবচলিতের সম্পর্ক। তো এটা আমরা কিভাবে করব বা এটার রেজাল্টটা কি কি হতে পারে সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সাথে আমি যেটুকু জানি সেটুকু তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমাদের যেটা দেখতে হবে, মানে যে কোনো একটা আমাদের এই যে সনাতনী যে আমরা অ্যাস্ট্রোলজিটা আমরা করি বা সনাতন মত যেটা করি, সনাতনের মধ্যেও তো আবার অনেক মত আছে। যেমন ভাবের অধিপতি দিয়ে বিচার, তারপরে মনে করুন নক্ষত্র দিয়ে বিচার। আমরা এসব করতে গিয়ে অনেক ক্ষেত্রে মিলিয়ে ফেলি। মনে করুন সপ্তম ভাব বিচার করছি, মানে বিবাহটা হবে কি হবে না, এটা যখন আমরা আগে বিচার করছি, করতে গিয়ে আমরা কি করলাম, সপ্তম ভাবে কোন গ্রহটা বসে আছে, সে কোন নক্ষত্রে বসে আছে, এটা একটা প্রসিডিওর হতে পারে। আর একটা কি প্রসিডিওর হতে পারে, সপ্তম ভাবের অধিপতিকে নেওয়া, এই সপ্তম ভাবের অধিপতি কোন নক্ষত্রে বসে আছে। আরো একটা প্রসিডিওর আছে, আমরা কোনো নক্ষত্রে যাবই না, সপ্তম ভাবের অধিপতি তার অধিপতি, এটাকে বলা হয় অধিপতি দিয়ে বিচার। বা মনে করুন আমরা যখন শিক্ষা বিচার করছি, আমরা চতুর্থ ভাবের অধিপতি সে কোথায় বসে আছে, সেটাকে বলা হয় অধিপতি, এভাবে বিচার। তো যে কোনো একটাকে আগে চয়েস করে নিতে হবে, আমরা কোন পথে হাঁটবো। আমার ছাত্রছাত্রী কারা আছেন আমি ঠিক জানিও না, কেন ওই তো অনলাইনে সব দেখা, মুখটাও তার দেখা হয় না, আমাকে হয়তো সবাই চেনেন। তো আমি সবসময় হয়তো অধিপতি দিয়ে বিচারটা আমি শিখিয়েছি, সেটাই হবে। আমি একজন দুজনকে দেখতে পাচ্ছি ঘান্না। তো এতে কি সুবিধা আছে, এটা আমাদের পশ্চিমবঙ্গীয় পদ্ধতি। আর আমাদের বাংলাদেশের পদ্ধতিটা হচ্ছে নক্ষত্র দিয়ে, যদিও আমরা বাংলাদেশের খুব কাছাকাছি বলে ওটাই আমরা বেশি ফলো করে থাকি। তারপর তো আরো নানা ধরনের আছে, নাক্ষত্রিক জ্যোতিষ, কেপি মেথড, তো সাবলার, সেখানেও নক্ষত্রের ভূমিকা আছে, এটা তো একটা আছে। তো দশা বিচারের সাথে ভাবচলিতের কি সম্পর্ক, আগে বুঝতে হবে ভাবচলিত ব্যাপারটা কি। কথার কথা ধরে নিন, আমাদের কারোর জন্মছক হচ্ছে মেষ লগ্ন। তো মেষ লগ্ন মানে পুরো মেষ রাশিটাকে আমরা কিন্তু বুঝবো না, যে কোনো রাশি মানে 30 ডিগ্রি, কিন্তু পুরোটাকে বোঝার দরকার। আমরা তখন দেখবো লগ্নের ডিগ্রিটা, ধরে নিন 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, কিছু তো একটা আছে। আমরা ধরলাম মনে করুন রাউন্ড ফিগারে 15 ডিগ্রি। এটা কেন ধরলাম, কারণ এই ঘরটা যদি মেষ রাশি হয়, যিনি সামনের চেয়ারে বসে আছেন আর যিনি লাস্ট চেয়ারে বসে আছেন সবাই নিশ্চয়ই একই সুযোগটা পাবে না। বা আমরা যদি দরজা থেকে বেরোতে যাই, যিনি সামনে আছেন তার আগে বেরোবার সম্ভাবনাটা বেশি, যিনি পরে আছেন তার বেশি। তাই আমাকে দেখতে হবে ডিগ্রিটা। দেখলে কি হবে, ডিগ্রি দেখলে তার ডান দিক বা দিক আমরা 15 ডিগ্রি করে নেব। মানে মেষ রাশি মানে এই যে তিনি টোটালি মেষ রাশিটাকে যে সে কন্ট্রোল করবে বা তার পুরো রেজাল্টটা সে পাবে, এমনটা নাও হতে পারে। 15 ডিগ্রি যদি লগ্ন হয়, তার ডান দিকের 15 হয়তো সেটা বৃষতে চলে যাবে, যেতে পারে। না, যদি মেষ রাশিতে 15 ডিগ্রি হলে এটা হবে না, ওটা মেষেই থাকবে। ধরে নিন 30 ডিগ্রি হচ্ছে, 29 ডিগ্রি হচ্ছে, তাহলে কি হবে, মেষ রাশি ক্রস করে ওটা বৃষতে চলে যাবে। বা মনে করুন 5 ডিগ্রি হচ্ছে, তাহলে কি হবে, মীন রাশিতে ঢুকে পড়বে, আগের রাশিটাতে ঢুকে পড়বে। এইটা আমরা কেন ধরব, কারণ এটা অনেকটা কেপির মতো। লগ্নটা যদি মেষ হয়, তার সপ্তম ভাবটা যে সবসময় তুলাই হবে এরকম কোনো ব্যাপার নেই। সেটা আগেরটা মানে কন্যা হতে পারে, বৃষ্টিপ হওয়ার সম্ভাবনা নেই সাধারণত 5 ডিগ্রি হলে, কন্যা হতে পারে বড়, সেটা ডিগ্রি অনুযায়ী। এখানে ভাবচলিতের সম্পর্কটা, ভাবচলিতের সম্পর্কটা হচ্ছে কোনো একটি গ্রহ সে যদি মেষ রাশিতে থাকে, এই ডিগ্রি ধরে ক্যালকুলেশন করে বুঝতে হবে আদতে সে কোথায় বসে আছে। আমরা যেটা দেখি সবসময় যে সেটা ঘটবে এর কোনো ব্যাপার নেই, হতেই পারে। সে ভাবচলিতের ক্ষেত্রে আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে কিরকম হয়, মেষের যে গ্রহটা সে হয়তো মিনে আছে কি বৃষতে আছে, তাহলে সে কোন ফলটা দেবে। তাহলে আবার বলি, মনে করুন এবারে আমরা একটু চেঞ্জ করছি, যে হচ্ছে মেষ রাশিটা হচ্ছে 4th হাউস, সেখানে মঙ্গল। এই মঙ্গল আমি ভাবচলিতেও দেখলাম মেষেই বসে আছে,
তাহলে আমরা ভাববো তাহলে এই মঙ্গলটা 4000 রেজাল্টটা দেবে, আমাদের বুঝতে সুবিধা। তাহলে যখন মঙ্গলের দশা চলবে, অন্তর্দশা চলবে, তখন সে 4000 রেজাল্টটা সে পাবে। এখন 4000 মানে কি? সেটা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, সেটা এখন হচ্ছে পড়াশোনা হতে পারে, মা হতে পারে। এটা আমাদেরকে আলাদাভাবে বুঝতে হবে। যদি বুধ আসে তাহলে পড়াশোনা, যদি শুক্র আসে তাহলে গাড়ি, মঙ্গলের সাথে সম্পর্ক যদি জোরালো ভাবে হয়, মঙ্গলের মানে ভাবের সাথে ভাবে যদি সম্পর্কটা হয়, তাহলে সেটা হতে পারে বাড়ি। একটা লোকের তো সব হয় না, যার বাড়ি হচ্ছে তার সঙ্গে সঙ্গে গাড়িও হবে, তার মা হয়েছে, এমনটা তো হয় না। যদি বুধ আসে তাহলে পড়াশোনা হবে। তাহলে এটা ভাবের তারকতা অনুযায়ী কার সাথে যুক্ত হতে দেখে আমাকে সেটাকে প্রেডিকশন করতে হবে। কিন্তু সবটাই কিন্তু এই 4000 রিলেটেডই হচ্ছে। তার প্রেমে বাধা 4000 আসতেই পারে, সেটাও হতে পারে। তাহলে এটা আমাদেরকে তখন বুঝে বলতে হবে কি হতে চলেছে, এটা দিয়ে আমাদেরকে ভাবতে হবে। মানে হঠাৎ করে ফোর্থ মানে কিছু একটা বলে দেবে এমনটা নয়, তার ডান দিক বা দিক সব ভেবে আমরা বলবো। এবারে যদি এরকমটা না হয়ে একটু অন্যরকম ভাবে আমরা ভাবি, এই যে লগ্নের এতক্ষণ ধরে গল্প বললাম, এটা এখানে কাজে লাগে। এরকম ভাব চলিতের ক্ষেত্রেও একটা ক্যালকুলেশন হয়, ভাব স্টার্ট ভাব এন্ড, এটার একটা ক্যালকুলেশন আছে। ভাব স্টার্ট ভাব এন্ড এরকম, এই যে 4000টা মেশে পড়েছে, এটা তো গড়। আমরা তো পুরো 30 ডিগ্রিটাকেই তো বলছি মেষ রাশি, বা ওটাকেই আমরা বলছি হচ্ছে 4000। কিন্তু ভাব চলিতের ক্ষেত্রে তা নয়। দেখা যাবে সেটা মীন রাশির কোন একটি ডিগ্রি থেকে শুরু হয়েছে, যা মেষে একটা ডিগ্রিতে গিয়ে শেষ হয়েছে, অথবা সেটা মেষের কোন একটা ডিগ্রি থেকে শুরু হয়েছে, সেটা বৃষর কোন একটা ডিগ্রিতে গিয়ে শেষ হয়েছে। এটা হতেই হবে, যদি না হয় আমাদের ক্যালকুলেশনে ভুল। এর ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা একটা পার্ট আলাদা, সেটা এখানে আর বোঝানো সম্ভব নয়। তো আমাদের প্রেডিকশনের জন্য যেটা সুবিধা সেটা আমি বলছি। এই ভাব স্টার্ট ভাব এন্ড, এইটাকে এই যে স্প্যানটা বেরোলো, সেটা যে রাশি থেকে যে রাশিতেই যাক, যে স্প্যানটা বেরোলো, এই স্প্যানটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা ভাব স্টার্ট পয়েন্ট, একটা ভাব মিডল পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট। তাহলে আবার বলছি, আমরা যে ভাব স্টার্ট আর ভাব এন্ড যে পয়েন্টটা আছে, আমাদের এখন সফটওয়্যারগুলোতে তো দিয়েই দেয় ক্যালকুলেশন করে। একটু খেয়াল করে দেখবেন এক জায়গাতে লেখা থাকে ভাব স্টার্ট ভাব এন্ড, এটাই কিন্তু ভাব চলিতের কাজে লাগবে। কেন ভাব চলিত বলে যে চারটা থাকে সেখানে কোনো ডিগ্রি লেখা থাকে না, তার ডান দিক বা দিক বা কোথাও একটা দেখবেন ভাব স্টার্ট ভাব এন্ড লেখা থাকে, সেটাকে আমাদেরকে নিয়ে নিতে হবে। তাহলে ভাব স্টার্ট ভাব এন্ড এই পয়েন্টটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। আমরা তিনটে পয়েন্ট নেব, ভাব স্টার্ট ভাব মিডল আর ভাব এন্ড। এবার এই তিনটে কি কাজ? যদি কোনো গ্রহ, আমরা 4000 ধরে বলছি কিন্তু মনে করুন 4000 একটা স্প্যান, যদি কোনো গ্রহ ভাব স্টার্টের দিকে থাকে, তাহলে সেই গ্রহটি সবার আগে থার্ড হাউসের রেজাল্ট দেবে। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সেম ভাবে যদি কোনো গ্রহ ভাবচলিতের মিডল পয়েন্টের কাছাকাছি থাকে, তাহলে সেইভাবে রেজাল্টটাই দেবে। তাহলে একইভাবে কোনো গ্রহ যদি ভাব এন্ড পয়েন্টের কাছাকাছি থাকে, তাহলে তার পরের ভাবের রেজাল্টটা আগে দেবে, তারপর নিজের ভাবের রেজাল্টটা দেবে। আমরা এখানে মঙ্গলের কথা বলছি না, ধরে নিই মঙ্গলটা ভাবচলিতের ভাব এন্ড পয়েন্টের কাছাকাছি, তাহলে এই মঙ্গল সবার আগে প্রেমের রেজাল্টটা দেবে। কারণ কিন্তু হতে পারে প্রেমের রেজাল্টটা দেবে। তাহলে কি করতে পারে, মানে আরেকটু যদি বুঝিয়ে বলতে চাই তাহলে এটা বলতে পারি, এই মঙ্গল সবার আগে 5000 রেজাল্ট দেবে, তারপর 4000 রেজাল্ট দেবে। কারণ এই মঙ্গলটা ভাবচলিতে এন্ড পয়েন্টের দিকে আছে। এবারে আমি দেখলাম এই মঙ্গলের সাথে কোনোভাবে শুক্রের একটা কানেকশন হয়েছে বা রাহুর কানেকশন হয়েছে, আমি একটা 5000 কানেকশন পেয়েছি, বলতে পারি তাহলে এটা প্রেম হতে পারে। তাহলে কি হবে, এই মঙ্গলের দশাতেই তার প্রেম হবে, 5000 কানেকশন দিল, 4000 কানেকশনটা সে লাস্টে পাবে, ফলে তার প্রেমটা কেটেও যাবে। মানে আমি কি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? মানে একটি গ্রহ দুটোই রেজাল্ট দিচ্ছে, কখন আগে দিচ্ছে কোনটা পরে। না কেটে যাবে কি দ্বাদশ হয়ে যাচ্ছে বলে, ফোর্থটা ফিফথে, ফিফথের দ্বাদশ থেকে ফোর্থ হাউস, সেই জন্য শেষে কেটেও যাবে, সেই জন্য কেটে যাবে, দিয়ে কেটে দেবে, অবশ্যই দিয়ে কেটে দেবে। কারণ আমরা বলেছি যেহেতু গ্রহটি ভাব এন্ড পয়েন্টের কাছাকাছি রয়েছে, ফলে সে
পরের ভাবের রেজাল্টই আগে দেবে, এই কথাটা আমরা এখানে বলেছি। সুতরাং সে 5th হাউসের রেজাল্টটা আগে দেবে এবং তারপরে সে নিজের ভাবের রেজাল্টটা দেবে, অর্থাৎ 4th হাউসের রেজাল্টটা দেবে। তাহলে একই রকম ভাবে যদি এটা হাফ স্ট্রাইক পয়েন্টের কাছাকাছি থাকতো তাহলে কি হতো? দেখুন 3rd হাউস যুক্ত হচ্ছে 4th হাউসের সাথে 3rd হাউস, তাহলে কি হবে? আমরা প্রথমে যেটা ভাবতে পারি তার পড়াশোনাতে কোনো বাধা আসতে পারে, সেই একই পয়েন্ট 4th হাউসের দ্বাদশ ভাব হচ্ছে 3rd হাউস, তাহলে তার দশার প্রথম দিকে তার পড়াশোনাতে কোনো সমস্যা থাকতে পারে, তার কোনো বাধা থাকতে পারে, সে হয়তো ভালোভাবে পড়াশোনা করতে পারছে না, সেটা হতে পারে। এটা অন্যান্য গ্রহ দেখে বুঝতে হবে, কিন্তু তারপরে কিন্তু তার পড়ার জায়গাটাও দেবে। আবার এটা যদি মা হয় তাহলে কি হবে? তার মাতৃবিয়োগ হতেই পারে বা মায়ের কোনো শরীর খারাপ হতেই পারে, কারণ 3rd হাউস মায়ের দ্বাদশ ভাব। যদিও মায়ের স্বাস্থ্য 9th হাউস থেকে বিচার করা হয়, কারণ 4th হাউসে ঠিক হলেও লগ্নের দিক ব্যাপার আছে। তাহলে এইভাবে আমরা এটাকে বিচার করি। কিন্তু ভাবচলিত ভাবটা থেকে, মানে ভাবচলিত যে ছকটা রয়েছে সেখান থেকে কখনই আমরা গ্রহের কোনো দৃষ্টি কাউন্ট করব না। কোন গ্রহ দ্বারা দৃষ্ট কাকে দৃষ্টি এটা আমরা কাউন্ট করব না। আমরা কখনোই সেখান থেকে ডিগ্রি ধরে নক্ষত্র খোঁজার চেষ্টা করব না। এগুলো সবটাই D1 চার্টের ক্ষেত্রে হবে। আমরা কোনো যোগ ওখান থেকে করব না। যেমন অনেক ক্ষেত্রে আমরা এরকম শুনি যে D1 চার্টে মাঙ্গলিক হয়েছে, কিন্তু ভাবচলিতে তো মঙ্গলটা আগের ঘরে চলে এসেছে, ফলে ওটা মাঙ্গলিক নয়, এমন কোনো তথ্য নেই। আমাদের যোগ বিচার করতে বলা হয়নি কোথাও, আমাদেরকে গ্রহটা কি করবে সেটা দেখতে বলা হয়েছে, যোগ বিচার করতে বলা হয়েছে। যোগ সর্বদা D1 চার্টের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে তো আমাদের এখন এরকম বলতে হবে, দেখো নবমাংশ চার্টে মাঙ্গলিক হয়েছে, D10 চার্টে মাঙ্গলিক হয়েছে, ওগুলো জোড়াবো, কিন্তু সেটা আমরা কখনো বলি না। তখন D1টা দেখো। ভাব বিচার যোগ বিচারের জন্য সর্বদা D1, আর অন্য কোথাও জায়গায় যাওয়া যাবে না, এটা আমাদেরকে বলা হয়েছে। আর আপনি ন্যাটাল চার্টটাকে বেশি গুরুত্ব দেন তো? আমি সবটাকেই গুরুত্ব দিচ্ছি। আমাদের মানে আমি কি বলতেছি কি, মানে ডিস্টার্ব করলাম আমি বলতে কারণ ন্যাটাল চার্টে লগ্ন দিয়ে ক্যালকুলেশন করলাম, চন্দ্র দিয়ে ক্যালকুলেশন করলাম, মঙ্গলের পজিশন দেখলাম ওকে আছে। এবার কিন্তু আবার সফটওয়্যারে দেখছি D9 চার্টে মঙ্গলের পজিশন 7 8 লগ্ন, মানে মঙ্গলের পজিশন অনুযায়ী যেটা মাঙ্গলিক হয়। আমি বুঝতে পারলাম না, আপনি D1 চার্টে লগ্ন থেকে দেখছেন মঙ্গলের পজিশন ওকে আছে, ওকে আছে বলতে মানে মাঙ্গলিক নয়, সে কোনভাবে মাঙ্গলিক লগ্ন থেকে সে মাঙ্গলিক নয়। আচ্ছা, লগ্ন থেকেও মাঙ্গলিক নয়, 4000 নয়, 7000 নয়, 8000 নয়, 12000 নয়। আবার চন্দ্র দিয়ে ক্যালকুলেশন করে দেখলাম সে একই জিনিসই ধরা পড়লো, তার মানে আমি সে মাঙ্গলিক নয়। মাঙ্গলিক নয়। অথচ তার নবংশে গিয়ে আমি চারটা এখন ক্ল্যারিফাই করছি, জাস্টিফাই করছি, তখন কিন্তু দেখা গেল মঙ্গলে কিন্তু এই ঘরটা পড়ছে কোনো না কোনো একটা ঘর। তাহলে নবাংশ চার্ট কখন দেখে? আমাদেরকে বলা হয়েছে ওয়েস্টেন বিচার করার জন্য নবাংশ চার্ট দেখা। আর পরবর্তী সময় যদি বলা যায় যে বিবাহিত জীবন বা বিবাহ সংক্রান্ত ব্যাপারে আমরা নবাংশ চার্টটা দেখতে পারি। আমাদেরকে কিন্তু মাঙ্গলিক দোষের কথা এখানে বলেনি, তো আমরা নবাংশ চার্ট থেকে মাঙ্গলিক বিচার করব না। আমরা যদি D1 চার্টে দেখি তিনি মাঙ্গলিক হয়েছেন, তাহলে অবশ্যই তিনি মাঙ্গলিক। আর আমরা নবাংশ চার্ট থেকে দেখতে পারি এই মঙ্গলটা কতটা ভালো বা খারাপ। মানে নবাংশ চারটে আমরা মানে গ্রহের বলবৎটাকে বিচার করি, তো মানে স্ট্রেংথ কতটা আছে এই হিসাবে স্ট্রেংথ দেখবো, আমরা গ্রহের স্ট্রেংথ দেখবো আর বিবাহিত জীবন বিচার করতে পারি। আচ্ছা, বিবাহ কবে হবে সেক্ষেত্রেও কিছু কিছু রুলস আছে নবাংশ চার্টে, এইটুকু তো আছে। বিবাহিত জীবন যখন দেখছি তখন কেন মাঙ্গলিকটা হবে না? কারণ মাঙ্গলিকের প্রভাবটা তো বিবাহিত জীবনের মধ্যেও পড়বে। হতেই পারে হয়তো একজন জাতক বা জাতিকা তিনি মাঙ্গলিক নন, কিন্তু তার বিবাহিত জীবনটা খারাপ, আমরা নবাংশ থেকে বিচার করতে পারি। হতেই পারে তিনি মাঙ্গলিক নন, মাঙ্গলিক নয়, এটা বহু ক্ষেত্রে দেখা যায়। এরকম প্রচুর আছে মাঙ্গলিক নয় কিন্তু তার বিবাহিত জীবনটা খারাপ, তো আমরা নবাংশ থেকেও বিচার করতে পারি। এবার নবাংশ বিচারের একটা গল্প আছে, সেটা কিরকম? সেটা হচ্ছে রাশি তুল্য নবাংশ বা নবাংশ তুল্য রাশি। আমাদের একটা প্রবলেম হয় কি, মনে করুন মেষ লগ্ন, আমরা দেখলাম মঙ্গলটা সপ্তমে আছে, মানে তুলাতে আছে, আমরা বলে দিলাম তুমি তো মাঙ্গলিক, চলো কাটাতে হবে। এটা তো ব্যবসায়িক পাঠ চলে গেল, বা এটা সত্যি কাটাতে হবে। আমরা যেই নবাংশতে গেলাম সেখানে দেখলাম লগ্নটার মেষে নেই, সেটা অন্য কিছু লগ্ন হয়ে গেছে, সেটা মিন হতে পারে, বৃষ হতে পারে, অন্য কিছু, যা হবে হবে, হিসেব মতো যা হবে হবে। আমরা সেখান থেকে দেখে নিলাম মঙ্গলটা তো পড়ছে না, পড়ে আমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসে। তো আমাদের এটা অ্যাকচুয়ালি এভাবে আলাদাভাবে নবাংশটা দেখা না, আমাকে দেখতে হবে রাশি তুল্য নবাংশ।
এরকম আমাদের জন্মছকে যদি D1 চার্টে যেটা লগ্ন থাকবে, আমরা এই লগ্নটাকে জাস্ট কনভার্ট করব নবাংশ চার্টে, করে গ্রহের অবস্থা নবাংশতে যা আছে তাই থাকবে। এই ব্যাপারটাকে বলা হয় রাশিতুল্য লগ্ন। আবার বলি ব্যাপারটা কিরকম, মনে করুন D1 চার্টে, আমি ঠিক বলছি তো স্যার, D1 চার্টে মনে করুন মেষ লগ্ন, মঙ্গলটা আছে তুলাতে, নবাংশতে যা ইচ্ছে লগ্ন হোক, মঙ্গলটা হয়তো চলে গেল ধরে নিন বৃশ্চিকে, আমরা কি করব D1 চার্টের লগ্নটাকে কনভার্ট করব নবাংশ লগ্ন করে আমরা কি বলবো অষ্টমে মঙ্গল, আমরা কিন্তু নবাংশ লগ্নটাকে নেব না, এটা একটা প্রসিডিওর। অথবা অন্য প্রসিডিওরটা কি, নবাংশের লগ্নটাকে কনভার্ট করতে হবে D1 চার্টে, এই ব্যাপারটাকে বলা হয় নবাংশ তুল্য রাশি। কিন্তু আলাদাভাবে নবাংশের লগ্নটাকে বিচার করার দরকার নেই, সেটা শুধুমাত্র বিবাহিত জীবনের ক্ষেত্রে হতে পারে, অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটা রুলস আছে, হ্যাঁ ও ক্ষেত্রে রয়েছে। কিন্তু আমাদের যেটা দেখতে হবে রাশি তুল্য নবাংশ বা নবাংশ তুল্য রাশি, কারণ গ্রহের পজিশনটাকে চেঞ্জ করা যাবে না, আমি এক এক করে লগ্নটাকে কনভার্ট করব। ঠিক আছে, এটা গেল নবাংশের ভাগ। তো আবার আমরা আগের জায়গায় ফিরে আসি, ভাব চলিতের সাথে কি করে হবে। তো এই ভাব চলিতের সাথে তো আমাদের দশাতে এখন সহজ হিসেব হয়ে গেল, কোন একটি গ্রহকে আমরা পেলাম, সে দেখে নিলাম কোন ভাবে বসে আছে, সে ভাব চলিতের ক্ষেত্রে কোন ভাব স্টার বা ভাব এন্ড পয়েন্টকে নিচ্ছে বা মিডল পয়েন্টকে নিচ্ছে, সেই রেজাল্টটা সে দেবে। এবার আনুষঙ্গিক অন্যান্য গ্রহের যে সমস্ত দৃষ্টি আছে, নক্ষত্র আছে, সব মিলিয়ে ঝুলিয়ে আমরা ক্যালকুলেশনটাকে আমরা করব, করে আমরা প্রেডিকশনটা করব, এবং এভাবে করলে আমাদের সবথেকে বেশি মিলবে। এবারে হচ্ছে রেজাল্টটা কতটা পাবে সেটা জানার জন্য নবাংশতে যাব, রেজাল্ট কি পাবে সেটার জন্য ভাবচলিত, কতটা পাবে জানার জন্য নবাংশ, কম পাবে বেশি পাবে, খুব খারাপ হবে অল্প খারাপ হবে বেশি ভালো হবে, এগুলোর জন্য আমরা যাব নবাংশতে। নবাংশ আমাদের বলবে গ্রহের ক্ষমতা অনুযায়ী সে কতটা রেজাল্ট, বলবৎ অনুযায়ী দেখলাম, কিন্তু কোনটা পাবো রেজাল্ট এটার জন্য আমরা ভাবছি। তাহলে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি, ধন্যবাদ আপনাদের সবাইকে। টা দেখবো কোন ভাবে গেছে এবং দশা অন্তর্দশা অনুযায়ী সেইভাবে রেজাল্টের ইমপ্লিমেন্টেশনটাও হবে, রাইট? কিন্তু যোগটোগ আমরা যেহেতু কিছু দেখছি না, আচ্ছা সাড়ে সাতির জায়গাটাও নিশ্চিত তাহলে আসছে না কোনোভাবেই। সাড়ে সাথে তো অ্যাকচুয়ালি সাড়ে সাথে কিন্তু যোগের মধ্যে পড়ে না, পরেই মানে এটাও আসছে, ভাবচলিত থেকে আমরা সাড়ে সাতিও দেখছি। ভাবচলিত থেকে তো সাড়ে সাথে কেউ দেখে না, ভাবচলিত শুধুমাত্র কোন ভাবে রেজাল্টটা আগে পরে পাবো এটার জন্য, নবাংশ হচ্ছে কতটা পাবো, আমি বিরিয়ানি খাবো না ডাল ভাত খাবো, ভাবচলিত বলবে বেশি বিরিয়ানি খাবো না কম খাবো, নবাংশ বলবে। আর ভাবের পরিবর্তন হলেও রাশির পরিবর্তন তো হয় না, রাশি তো একই থাকে। মানে বুঝতে পারছি, মানে বলছি যে মেষ চতুর্থ হলো, সেখান থেকে যদি ভাব চলিতে হয়তো পরের ঘরে চলে গেল, মানে হয়তো পরের ঘরে যায় না, একটা ভাব না ওই তো ভাব এন্ট্রা স্টার্ট যে অঙ্কটা বললেন সেই অনুযায়ী যদি সেটা মেষ থেকে বেশি হতেই পারে, হ্যাঁ হতেই পারে, হতে পারে, কিন্তু সেটা তো যেটুকু পড়াশুনো মানে যেটুকু করেছি সেটা বলছে অনেক ক্ষেত্রেই যে ভাবের পরিবর্তন হলেও রাশির পরিবর্তন কিন্তু হয় না, রাশিটা ভাব তো ভাবই হয়, অনেক ক্ষেত্রে আমরা ভাব চলিতে আলাদা লগ্ন দেখে থাকি, ভাবেন এটা কি হয়, এখানে স্যার রাশি তো আসছে না কোনোভাবে, তাহলে রাশি মানে কি? ভাব থাকলে তো রাশি কথা রাশি আসছে রাশি বলতে চন্দ্র যেখানে বসে আছে সেটাকে আমরা রাশি বলি, না না, এখন তো সবটাই রাশি। মেষ রাশি, মেষ না, রাশি মেষ রাশি না, আপনি মেষ বলুন, মেষ রাশি বললে মাথাটা ঘুরবে চন্দ্র ওখানে গিয়ে না, বসে ওটা আছে, তো রাশি, এক একটা তো রাশি সেই হিসাবে হ্যাঁ বলছি। আপনি মেষ বলবেন, হ্যাঁ, তাহলে মেষ। আমাদের সবার বুঝতে সুবিধা। মেষ যদি হয়, মেষের ঘর যদি হয়, মেষের ঘর হিসেবে তো কিছু কারকতা আবার পাবে, মানে একটা ঘরের যে কারকতা সেটা স্যার যেরকম কালারের কথা বা তার যে কারকত্ব সেই অনুযায়ীও তো একটা ইমপ্লিমেন্টেশন হবে। আমি বলছি সেক্ষেত্রে আপনি যদি একটু উদাহরণ দিয়ে বলেন আমাদের সবার তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, উদাহরণ দিয়ে বলছি যে রবি মাইকটা নেন, আপনি মাইকটা নেন। উদাহরণ দিয়ে বলছি, যেটা হচ্ছে যে স্যারের কালার থেরাপির ক্লাস আমরা করেছি, সেই কালারের জায়গা থেকে যদি বলি, যেমন বুধের রংটা তো যেহেতু সবুজ, সে যদি মেষের ঘরে থাকে তাহলে নিশ্চয়ই সেই বুধ যদি বৃষর ঘরে থাকে যে ফল হবে, মেষের ঘরে থাকলে সেই ফলে কিছুটা তো বুধের কাজ করতে অসুবিধা তৈরি হওয়ার কথা,
বিষয়গুলো তো দেখবো, সেটা আলাদা কথা, কিন্তু কালারের জায়গা থেকে যদি পার্টিকুলারলি দেখা হয় তাহলে সেই জায়গা তো একটা কারকত্ব আছে। তো সেখানে ভাবে যদি বুধ বৃষতে সরে যায়, সেক্ষেত্রে যখন আমরা দশা ধরে বিচার করব, তখন তো ভাবের জায়গাটা তো একটা বিচার ডেফিনেটলি আসবে দশার সময়। তাহলে ওই ঘরে, মেষের ঘরে বুধের যে কারকত্ব, সেই জায়গাটাও কি এফেক্টেড হবে, নাকি সেই জায়গাটা কি বৃষ ধরে ইনফ্লুয়েন্সড হবে, না মেষ ধরে ইনফ্লুয়েন্সড হবে? দিস ইজ মাই পয়েন্ট। গ্রহটা কোথায় আছে? গ্রহটা তো D1 চার্টে মেষে আছে। D1 চার্টে মেষটা, হ্যাঁ, তাহলে সেই D1 ধরেই সেই জায়গাটা মেষের রেজাল্টই তো মেষে, এই এক্স্যাক্টলি এটাই আমি জানতে চাইছি। থ্যাংক ইউ। প্রথম ব্যক্তি বক্তব্য হচ্ছে আমাদের যিনি প্রিন্সিপাল স্যার রয়েছেন, তার যা অভিজ্ঞতা আমার সেটা বয়সী, ফলে ওই রঙের ক্যালকুলেশনটা আমি কখনো বোঝাতে পারবো না, আমার সম্ভবই না, এই অভিজ্ঞতা আমার নেই। এটা হচ্ছে প্রথম। তো ফলে এই প্রশ্নটা স্যারের কাছে রাখলেই সব থেকে ভালো। আমি যেটা বুঝি সেটা হচ্ছে গ্রহ যেভাবে থাকবে সেই ভাবে রেজাল্টটা আগে দেবে। ভাবতলির থেকে আমরা সেটা আগে না পরে কোনটা আগে দেবে বুঝবো। যেমন বিয়ে বাড়িতে গেলে আগে আমরা বিরিয়ানি খাবো না আগে আমরা চানা মশলা খাবো, সেটা বুঝবো। ভাবতলি জাস্ট এইটুকু। ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাই দিশালী ঘোষকে, এবং খুব সুন্দরভাবে আজকের প্রথম স্পিকার আমাদের, এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে একদম জমজমাটি অনুষ্ঠান আমরা আর্যভট্ট ফাউন্ডেশনের তরফ থেকে বরণ করে নিলাম আমাদের শিক্ষক